আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। বিসিএস ভাইবা বোর্ডে সাম্প্রতিক সময়ে এবং এর আগের বিসিএসগুলোতে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্যে সিলেক্টিভ কিছু প্রশ্ন আমি আপনাদেরকে শেয়ার করব। সেটি হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের ধাপগুলো বলেন। এটি বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্ন। মাথায় রাখতে হবে, আপনারা যখন বিসিএস ভাইবা বোর্ড ফেস করবেন তখন আপনাকে সর্বোচ্চ অন অ্যান অ্যাভারেজ 15 মিনিটস আপনাকে থাকতে হবে। অর্থাৎ কাউকে 20 মিনিটস, কাউকে 30 মিনিটসও রাখে, আবার কাউকে 7 মিনিটস বা 8 মিনিটস বা 6 মিনিটস। আমার কিছু স্টুডেন্ট তাদেরকে 6 মিনিটসও রেখেছে, কাস্টমস ক্যাডার চাকরি পেয়েছে। ভাইবা স্টুডেন্ট বিসিএসে 10 মিনিটস মতো রাখছে, পুলিশ ক্যাডার চাকরি পেয়েছে। আবার 30 মিনিটস মতো রাখছে, অ্যাডমিন ক্যাডার চাকরি পেয়েছে। অ্যাভারেজ মূলত 15 মিনিটস প্লাস মাইনাস ভাইবা বোর্ডে রাখা হয় এবং সেখানে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলোর জন্য আসলে বেশি সময় পাওয়া যায় না, টু দ্য পয়েন্ট আনসার দিতে হয়। আর অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলোকে হয়তো একটু বেশি সময় নিয়ে আনসার দিতে হয়। তো যাই হোক, প্রথম প্রশ্নটি হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের ধাপগুলো বলে। কোনো ব্যাখ্যা নেই, বিশ্লেষণ নেই, সরাসরি উত্তর হবে। স্বাধীনতা যুদ্ধের ধাপগুলো বলেন, অর্থাৎ 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সে মুক্তিযুদ্ধ হবার পেছনে আগের কি ঘটনাগুলো মহান মুক্তিযুদ্ধকে প্রভাবিত করেছে, বা মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হবার পেছনে আগের কোন কোন ঘটনাগুলো মুক্তিযুদ্ধে বড় একটা ডিটারমিনেন্ট হিসাবে কাজ করেছে। তার শুরুটা আমরা বলতে পারি 1952 এর ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলন। এখান থেকে মূলত আমরা শুরু করব, কেননা 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয়েছিল, যে উন্মেষ হয়েছিল, সেটি পরবর্তীতে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে বিকশিত হতে হতে শেষ পর্যন্ত 1971 সালে মহান মুক্তিযুদ্ধে একটা বড় আকার ধারণ করে এবং সেই আকারটি মূলত মহান মুক্তিযুদ্ধকে একটা অবস্থায় নিয়ে যায় এবং বাঙালি জনগোষ্ঠীকে সেই মহান মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হতে অনেকটা ধাবিত করে বা বাধ্য করে। তাহলে স্বাধীনতা যুদ্ধের ধাপগুলো কী কী? 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতান্ত্রিক আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 সালে গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ। এই প্রশ্নটি আমাকেও বিশেষ ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছিল এবং প্রায় প্রশ্নটি করা হয়। এরপরে আপনাকে সেখান থেকে হয়তো কোনো প্রশ্ন করতে পারে, এটাও কিন্তু আপনাকে উত্তর দেওয়ার সময় মাথায় রাখতে হবে। কারণ যদি আপনাকে এর মধ্যে প্রশ্ন করে যে আপনি যে 66 6 দফার কথা বললেন, এই 66 সালে 6 দফা, এই 6 দফাগুলো বলেন তো, সেই 6 দফাকে কি বলা হয়? তা আপনি মনে রাখবেন, 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ, 6 দফাকে বলা হয় বাঙালির ম্যাগনা কার্টা, আবার 6 দফাকে কিন্তু আমাদের ন্যাশনাল চার্টারও বলা হয়। এটা অনেকে জানেন না, ন্যাশনাল চার্টার, 6 দফাকে বলা হয় ন্যাশনাল চার্টার। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে 69 সালে গণঅভ্যুত্থানের কথা বললেন, তো 1969 সালে গণঅভ্যুত্থানের ফলাফলটা কি ছিল? এটা কিন্তু আমার এক ভাইবা স্টুডেন্টকে প্রশ্ন করছে। সে ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং সে বিসিএস ক্যাডার অফিসার, আমার ভাইবা স্টুডেন্ট। যে সে 69 সালে গণঅভ্যুত্থানের ফলাফলটা কী ছিল? তা আপনারা জানেন 69 সালে যে গণঅভ্যুত্থান ছিল বা হয়েছিল, তার ফলাফলটা ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, এরপরে শেখ মুজিবকে যে তার প্রধান আসামি হিসাবে মুক্ত করে দেওয়া এবং অন্যান্য যে যারা আসামি তাদেরকে মুক্ত করে দেওয়া, এবং আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন, অর্থাৎ তিনি পদত্যাগ করেন না, পদত্যাগ করতে বাধ্য হন, অর্থাৎ তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় বা পদত্যাগ করানো হয়, স্বেচ্ছা পদত্যাগ করেননি। আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন এবং 70 নির্বাচনের ব্যবস্থা করে দেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন। এগুলো মূলত 69 গণঅভ্যুত্থানের ফলাফল ছিল। অল্প কথায় যদি বলি, এভাবে আরও অনেক কথা হতে পারে। 7 মার্চের ভাষণের তাৎপর্য কী ছিল? যদিও এটা ফর্মার রেজিমে এই প্রশ্নগুলো করা হয়েছে বাংলাদেশে, এটাও কিন্তু আগামীতে করতে পারে, কারণ 7 মার্চের ভাষণ তো এটি তো আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক ঘটনা। 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জনগোষ্ঠীকে একটা মেসেজ দিয়েছিলেন, একটা বার্তা দিয়েছিলেন যে তার অবর্তমানে বা তিনি যদি গ্রেপ্তার হন বা তিনি যদি আর পরবর্তীতে নির্দেশ না দিতে পারেন, তো সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ কিভাবে চলবে, মুক্তিযুদ্ধের প্রস্তুতি কিভাবে নিতে হবে। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কেও একটা বার্তা দিতে চেয়েছিলেন, পাকিস্তানকেও একটা বার্তা দিতে চেয়েছিলেন যে আজকে থেকে এবং এখন থেকে আমরা যে সংগ্রামে সম্পৃক্ত হচ্ছি, আমাদের আলটিমেট টার্গেট দুটো, মুক্তি এবং স্বাধীনতা। এরকমভাবে আরও অনেক কথা আছে যেগুলো আমি ক্লাসে আপনাদেরকে ডিটেল পড়াবো বা যারা আমার ভাই বা স্টুডেন্ট তাদেরকে পড়াই, কিন্তু আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি যে আপনাদেরকে কোন জাতীয় আনসারগুলো বোর্ডে দিতে হবে। 7 মার্চের ভাষণের কোন লাইনগুলো তোমার ভালো লাগে?
এরকমভাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বলতে পারেন। তো আমি তো মনে করি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, কারণ এটি হচ্ছে 7ই মার্চের ভাষণের একটা আলটিমেট কথা। এরপরে 70 নং অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং, সেটি থাকা উচিত কি উচিত না, এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। আপনার দৃষ্টিতে সংবিধানের কোন অনুচ্ছেদটি ভালো লাগে এবং কেন লাগে, এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। এটা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দিতে পারে। তো আমি তো আমার মতো করে যদি আমি বলি, তো সেটা হচ্ছে 21-2 আমার ভালো লাগে, কারণ আমি একজন গভর্নমেন্ট অফিসার হতে যাচ্ছি। আর সেই অনুচ্ছেদে বলা আছে যে সকল সময়ে প্রজাতন্ত্রের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিটি ব্যক্তির কর্তব্য। তো ওই বাক্যটি, ওই অনুচ্ছেদটি আমাকে আমার কর্তব্য সম্পর্কে ধরিয়ে দেয় সব সময়। আমি মনে করি এটি আমার সবচেয়ে ভালো লাগে। এটি এক একজন এক একভাবে ব্যাখ্যা দিতে পারেন। তো যাই হোক, এরপরে সাংবিধানিক পদ ছাড়া আর কারা শপথ নেন। তো সাংবিধানিক পদ বলতে এখানে এক্সিকিউটিভে কারা শপথ নেন? মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপমন্ত্রী। লেজিসলেচার বা লেজিসলেটিভে শপথ নেন মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট। আর জুডিশিয়ারিতে শপথ নেন এখানে চিফ জাস্টিস এবং আদার জাস্টিস। এগুলোকে বলা হয় কনস্টিটিউশনাল পোস্ট। এই পদগুলোতে শপথ নিতে হয়। এর বাইরে যারা শপথ নেন, আমরা জানি সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, পৌর কর্পোরেশনের মেয়র, তারপরে উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইনারা শপথ নিয়ে থাকেন। এরপরে আপনি বর্তমানে একটি চাকরিতে রয়েছেন আর একটি চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। হ্যাঁ, আপনি বর্তমানে একটি চাকরি করছেন অথবা আপনি একটি চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং আরেকটি চাকরির জন্য আসছেন, এই অধিকার আপনাকে কোথায় দেওয়া হয়েছে? খুব ক্রিটিক্যাল প্রশ্ন, যে আপনি অলরেডি একটা চাকরিতে আছেন এবং আরেকটা চাকরিতে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আগে একটা চাকরিতে আছেন আর সম্প্রতি একটা চাকরিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এটা 43কে ইন্ডিকেট করছে। আপনি আরেকটা জায়গায় যে আসছেন, এটি কোথায় দেওয়া আছে? আমাদের সংবিধানে বলা আছে পেশা এবং বৃত্তির স্বাধীনতা। অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো করে আমি আমার পেশা চুজ করবো। আমি কি শিক্ষক হব, নাকি আমি অ্যাডমিনিস্ট্রেটর হব, নাকি আমি একজন ডিপ্লোম্যাট হব, নাকি একজন বিজনেসম্যান হব, এটা আমার কনস্টিটিউশনাল রাইটস। এরপরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সফলতা কী কী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা কী, এই প্রশ্নগুলো কিন্তু অল্প কথায় উত্তর দেওয়া যাবে না। এগুলো ভাইবা বোর্ডের প্রশ্ন, আমি জাস্ট আপনার সাথে ডিসকাস করছি। ওই অমুক দেশের রাজধানীর নাম কি, অমুক দেশের প্রেসিডেন্টের নাম কি, এই প্রশ্নগুলো এখনও কেউ কেউ পড়ে থাকে প্রশ্নগুলো, বা বিভিন্ন জায়গায় মক ভাইবাতে প্রশ্নগুলো করা হয়, আমি দেখছি। আসলে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু এখন ভাইবা বোর্ডে করা হয় না। বুঝতে পারছেন কতটা ক্রিটিক্যাল প্রশ্ন। এটাকে অল্প কথায় দেওয়া যাবে উত্তরটি, যে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সাকসেসটা কী, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ডিপ্লোম্যাটিকলি কীভাবে সফল হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা কী। অনেক কথা আছে এখানে বাবা, এখানে আসলে অল্প কথা এটা বলা যাবে না। আমাদের দেশে কি ধরনের পুলিশ ফোর্স রয়েছে বলুন, আমাদের দেশে কি কি ধরনের পুলিশ ফোর্স রয়েছে? তো আমাদের দেশে বিভিন্ন ধরনের পুলিশ ফোর্স রয়েছে। ট্যুরিস্ট পুলিশ আছে, তারপরে হাইওয়ে পুলিশ আছে, তারপরে আপনার রিভার পুলিশ রয়েছে। এরকমভাবে অনেকগুলো পুলিশ ফোর্স রয়েছে। কেন পুলিশ বাহিনীর প্রয়োজন? তো পুলিশ বাহিনী ছাড়া আপনারা বুঝতে পারছেন একটা দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এগুলো আসলে প্রতিষ্ঠা করা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা, আরও অনেক কিছু আছে, এগুলো ছাড়া আসলে সম্ভব না পুলিশ ছাড়া। তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে জাস্ট একটা মেসেজ, 44তম বিসিএস, 45তম বিসিএস, 46তম বিসিএস বা আগামীতে যারা বিসিএস এর ভাইবা ক্যান্ডিডেট, তারা একটু জেনে রাখেন যে আপনার ভাইবার প্রস্তুতিটা একটু চিন্তা করে নেবেন। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে in my BCS Viva board, which type of question I may be asked. In that case, you should be prepared according to the pattern of recent question. বর্তমান প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এতটুকু মেসেজ। তো এই তথ্যগুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে ক্লাসে পড়াই, প্র্যাকটিস করাই। এতটুকু আমি আপনাদেরকে বলবো। আপনাদেরকেও বলছি যে আপনারা যারা ভাইবার প্রার্থী, তারা নিজেরাও এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করেন। আগামীতে হয়তো এভাবেই প্রশ্নের উত্তর দিতে হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।